হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের সৌভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর তোমাদের লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো অলরেডি কিন্তু আমরা দেখো 22টা সেট নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। আজকে কিন্তু আমাদের সেট নাম্বার 23। তো যারা যারা এখনো পর্যন্ত আগের সেটগুলো দেখোনি অবশ্যই করে কিন্তু সেটগুলো দেখবে। এবং তোমাদের কিন্তু এনএমজিএনএম এর যে 2024 এর এক্সাম রয়েছে সেই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট এবং যে সমস্ত চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেরকম কিছু চ্যাপ্টার এবং সেরকম কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে কিন্তু সেটগুলো হয়েছে। তো এক্সাম কিন্তু তোমাদের একদম সামনে এগিয়ে আসছে। তো ভালো করে কিন্তু সেটগুলো প্র্যাকটিস করতে থাকো, ভালো করে কিন্তু ক্লাসগুলো দেখতে থাকো এবং সেখান থেকে যদি তোমাদের কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেম হয় অবশ্যই করে আমাদেরকে জানাতে ভুলবে না। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং অবশ্যই করে সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা সেখান থেকে পাবে। তাছাড়া কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের যে পিডিএফস গুলো এগুলো কিন্তু একদম ফ্রিতে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে। তো চলো ক্লাসের দিকে এগিয়ে যাই, কি রয়েছে দেখে নেই। চলো তাহলে আজকে আমরা সেট নাম্বার 23 নিয়ে কিন্তু ডিসকাস করব। তো কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ। তাহলে আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উদ্ভিদ কি করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উদ্ভিদ কিন্তু কি ধরনের খাদ্য তৈরি করছে না, শর্করা জাতীয় খাদ্য কিন্তু তৈরি করছে। সেক্ষেত্রে উদ্ভিদ কিন্তু গ্লুকোজ তৈরি করছে খাদ্য হিসেবে এবং সেই গ্লুকোজের মধ্যে যে পরিমাণ কি বলছে স্থৈতিক শক্তি সঞ্চিত থাকে, তার মানে গ্লুকোজের মধ্যে প্রতি গ্রাম গ্লুকোজে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তার পরিমাণটা এখানে বলতে বলেছে। তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে আমাদের? এখানে অপশনগুলো যদি আমরা দেখে নিই দেখবো যে বলেছে 686 কিলো ক্যালোরি, 687 কিলো ক্যালোরি, 688 কিলো ক্যালোরি এবং 689। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই করে আমাদের এখানে হয়ে যাচ্ছে অপশন এ, 686 কিলো ক্যালোরি কিন্তু শক্তি সঞ্চিত থাকছে প্রতি গ্রাম গ্লুকোজের মধ্যে। ঠিক আছে, প্রতি গ্রাম গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে বলছে নিচের কোনটি ঘুমের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়? ঘুমের ওষুধ প্রস্তুতিতে কি ব্যবহার করা হচ্ছে? অপশন এ বলছে ক্লোরোফর্ম, অপশন বি বলছে ইথিলিন, অপশন সি বলছে ইউরিয়া এবং অপশন ডি তে বলছে বেনজিন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার অবশ্যই করে জানি আমরা যে ক্লোরোফর্ম হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ক্লোরোফর্ম হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ইউরিয়া কি হচ্ছে? ইউরিয়া আমরা জানি ইউরিয়া হচ্ছে আমাদের শরীরের রেচন পদার্থ, যেটা হচ্ছে আমাদের শরীর থেকে কিন্তু এক্সক্রিট হয়ে যাচ্ছে এবং এই ইউরিয়াটা কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যামোনিয়া থেকে ইউরিয়াটা তৈরি হচ্ছে এবং সেটা যে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেই পদ্ধতির নামটা আমরা জানি অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেলটা কোথায় রান করছে? অর্নিথিন সাইকেল রান করছে আমাদের যকৃতে। এই সমস্ত ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ইথিলিন, ঠিক আছে, ইথিলিন কি হচ্ছে? ইথিলিন হচ্ছে একটা গ্যাসিয়াস হরমোন আমরা জানি, সেক্ষেত্রে ফল পাকাতে সাহায্য করছে ইথিলিন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বলছে নিচের কোন মৌলিক উপাদানটি উদ্ভিদের পুষ্টির জন্য অতি আবশ্যক এবং পুষ্টিতে অধিক পরিমাণে প্রয়োজন? ঠিক আছে, অতি আবশ্যক। দেখো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ কপার, বোরন, জিঙ্ক এবং অক্সিজেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি হচ্ছে না এসেনশিয়াল এলিমেন্টস গুলো, যেগুলো কিন্তু প্ল্যান্টের নিউট্রিশনে খুব কিন্তু হেল্প করছে। তো এদের মধ্যেও সবচেয়ে বেশি করে প্রয়োজন কোনটা সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? তাহলে রাইট অ্যান্সার অবশ্যই করে হয়ে যাচ্ছে অক্সিজেন। তার কারণ অক্সিজেন না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু কিছু সম্ভব নয়। অক্সিজেন কিন্তু উদ্ভিদের কেন আমাদেরও কিন্তু অক্সিজেন প্রচুর পরিমাণে প্রয়োজন। তো সেক্ষেত্রে এখানে বলছে যে পুষ্টিতে অধিক পরিমাণে প্রয়োজন হচ্ছে কিটা অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন ছাড়া কিন্তু শ্বসন সম্পন্ন হতে পারছে না। ঠিক আছে, এবং অক্সিজেন কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদে যখন সালোক সংশ্লেষ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন কি করছে? উদ্ভিদ রিলিজ করছে, প্ল্যান্ট রিলিজ করছে। উল্টো দিকে আবার যখন শ্বসন হচ্ছে, ঠিক আছে, রেসপিরেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদ আবার অক্সিজেন গ্রহণ করছে। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 19 বলছে ডিএনএ শর্করাটি হলো। তাহলে ডিএনএ এর শর্করাটির নাম আমাদেরকে জানতে চেয়েছে। আমরা জানি ডিএনএ এর যে গঠন, সেখানে আমরা দেখতে পাবো কি শর্করা রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো নাইট্রোজেন বেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে ফসফরিক অ্যাসিড বা ফসফরাস গ্রুপ একটা রয়েছে। তাহলে এই সমস্ত কিছুর সমন্বয়ে কিন্তু ডিএনএ গঠিত হচ্ছে। তাহলে ডিএনএ এর আমরা যদি পুরো নামটা দেখি সেক্ষেত্রে কি রয়েছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি, তাহলে রাইবো যে কথাটা
এটা কিন্তু রাইবোজ সুগার থেকে এসছে। ডিএনএর যে শর্করা তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে রাইবোজ শর্করা, ঠিক আছে, রাইবোজ শর্করা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু অপশনে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজটা তো নেই, ঠিক আছে, রাইবোজ শর্করা তো বললাম ঠিকই, কিন্তু রাইবোজ তো অপশনে দেওয়া নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। অপশনে কি দেওয়া রয়েছে, ট্রায়োজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ট্রায়োজ কথার অর্থ হচ্ছে যেই শর্করার মধ্যে তিনটি কার্বন থাকছে তাকে আমরা বলছি ট্রায়োজ। যেই শর্করার মধ্যে 5টি কার্বন থাকছে তাকে আমরা বলছি পেন্টোজ। যেই শর্করার মধ্যে 6টা কার্বন থাকছে তাকে আমরা বলছি হেক্সোজ, এবং যার মধ্যে 7টা কার্বন থাকছে তাকে আমরা বলছি হেপ্টোজ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? তাহলে রাইবোজটা কি ধরনের সুগার? রাইবোজ যে সুগার তার মধ্যে কতগুলো কার্বন রয়েছে? রাইবোজ সুগারের গঠনটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে, রাইবোজ সুগারের গঠনটা হচ্ছে এরকম। তাহলে এখানে যতগুলো কোণ দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু একটা করে কার্বন রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাতেই কিন্তু একটা করে কার্বন রয়েছে। তাহলে দেখো 5টা কিন্তু কার্বন রয়েছে এই ক্ষেত্রে। তাহলে রাইবোজটা হয়ে যাচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার, রাইবোজটা হয়ে যাচ্ছে কি এক ধরনের পেন্টোজ সুগার, ঠিক আছে। তাহলে রাইবোজ হয়ে যাচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার, এবং রাইবোজ সুগারে মনে রাখতে হবে 5টা কিন্তু কার্বন থাকছে। রাইবোজ শর্করাতে 5টা কার্বন থাকছে, সেক্ষেত্রে ডিএনএ এর শর্করা বলুক বা আরএনএ এর শর্করা বলুক দুটোই কিন্তু সেম হবে। আমরা জানি আরএনএ এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবো মানেও কিন্তু সেখানে রাইবোজ সুগার রয়েছে, এবং রাইবোজ সুগার হচ্ছে একটা পেন্টোজ সুগার, এখানে 5টা কার্বন রয়েছে, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলা হচ্ছে যে আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? আলুর যে বর্ণটা আমরা সাদা দেখতে পাই সেটা কোন অঙ্গাণুর জন্য? অপশন দিয়েছে দেখো, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, মাইক্রোটিউবিউল নাকি লিউকোপ্লাস্টিড, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেখো ক্রোমোপ্লাস্টিড আমরা যদি বলি সেখানে কিন্তু বিভিন্ন রকম ভেরিয়াস যে কালার্স গুলো আসছে প্ল্যান্টদের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা বলবো যে ক্রোমোপ্লাস্টিডের জন্য। ক্লোরোপ্লাস্টিডের জন্য আমরা দেখবো যে গ্রিন কালার, ঠিক আছে, গ্রিন কালার আসছে ক্লোরোপ্লাস্টিড। গ্রিন ছাড়া অন্যান্য যে কালার গুলো সেটা কিন্তু আসছে এই ক্রোমোপ্লাস্টিডের জন্য, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোটিউবিউল তো কি হচ্ছে না, কোষ বিভাজনে সাহায্য করছে। মাইক্রোটিউবিউলটা দেখা যাচ্ছে শুধুমাত্র আমরা দেখবো যে অ্যানিমাল সেল, ঠিক আছে, এখানে কিন্তু প্ল্যান্ট সেলে কোনোভাবেই মাইক্রোটিউবিউল দেখা যাচ্ছে না, বা প্ল্যান্ট সেলে কিন্তু এইখানে কি হচ্ছে না, প্ল্যান্ট সেলে যেখানে আমরা দেখবো যে কোষ বিভাজনের সময় সেক্ষেত্রে কিন্তু মাইক্রোটিউবিউল আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। এবারে দেখো লিউকোপ্লাস্টিড কি হচ্ছে? লিউকোপ্লাস্টিড হচ্ছে কালারলেস প্লাস্টিড, ঠিক আছে, কালারলেস প্লাস্টিড, ঠিক আছে। কালারলেস প্লাস্টিডের নাম বললে আমরা বলবো লিউকোপ্লাস্টিড, ঠিক আছে, কালারলেস প্লাস্টিড। কালারলেস প্লাস্টিড বলবো আমরা লিউকোপ্লাস্টিডকে। তার মানে আলুর যে বর্ণটা, আলুর সাদা বর্ণ বা আলু কিন্তু বর্ণহীন, সেভাবে কিন্তু কোনো কালার থাকে না আলুর মধ্যে। তো সেই জন্য এখানে কে সাহায্য করছে? এখানে কিন্তু আমাদের বলবো যে লিউকোপ্লাস্টিড কিন্তু এই আলুর যে সাদা বর্ণ সেখানে কিন্তু লিউকোপ্লাস্টিড হেল্প করছে, বা লিউকোপ্লাস্টিড কিন্তু সাহায্য করছে, তাই তো। লিউকোপ্লাস্টিড তাহলে আলুর যে সাদা বর্ণ সেখানে লিউকোপ্লাস্টিড আমাদেরকে সাহায্য করছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের গঠনে প্রয়োজনীয় মৌলটি, সরি এখানে বলেছে আমাদেরকে অপ্রয়োজনীয় মৌল, ঠিক আছে, অপ্রয়োজনীয় মৌলটি কি? তাহলে অ্যামিনো অ্যাসিডের গঠনে অপ্রয়োজনীয় মৌলটি কোনটা হবে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশন এ তে দিয়েছে এন অর্থাৎ নাইট্রোজেন, অপশন বি তে বলছে ও অর্থাৎ অক্সিজেন, অপশন সি তে বলছে এইচ অর্থাৎ হাইড্রোজেন, এবং অপশন ডি তে বলছে এন এ অর্থাৎ সোডিয়াম। তাহলে আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা জৈব অণু, ঠিক আছে। তাহলে জৈব অণুদের গঠনে, জৈব অণুগুলো যেগুলো সেগুলো কি হাইড্রোকার্বন, ঠিক আছে, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের গঠনে যদি আমরা দেখি এখানে অপ্রয়োজনীয় কে, অ্যামাইনো অ্যাসিডের গঠনে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে কে, এক্ষেত্রে আমরা দেখবো যে সোডিয়াম। সোডিয়াম কিন্তু অ্যামাইনো অ্যাসিডের গঠনে কোনোভাবেই থাকছে না। অ্যামাইনো অ্যাসিডের গঠনটা যদি আমরা দেখি, অ্যামাইনো অ্যাসিডের গঠনটা কিন্তু ঠিক এরকম হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের গঠন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন রয়েছে, কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এনএ কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা অ্যামিন গ্রুপ থাকছে, হাইড্রোজেন থাকছে, কার্বন থাকছে এবং একটা COOH গ্রুপ থাকছে, ঠিক আছে। এগুলো কিন্তু, আর এখানে হচ্ছে আমরা দেখবো যে আর হচ্ছে কি, এটা হচ্ছে রিপ্লেস করা যাচ্ছে আরটাকে, ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে কিন্তু রিপ্লেস করা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডের গঠন।
অ্যামাইনো অ্যাসিডের গঠনটা ঠিক এইভাবে হচ্ছে। তাহলে অপ্রয়োজনীয় মৌল জানতে চেয়েছে, সোডিয়াম হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে, বলছে ক্লস্ট্রিডিয়াম জীবাণুটি কোন রোগের সঙ্গে জড়িত। তার মানে ক্লস্ট্রিডিয়াম কোন রোগের প্যাথোজেন, সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশন দিয়েছে দেখো, অপশন এতে নিউমোনিয়া, অপশন বি বলছে টিটেনাস, অপশন সি বলছে যক্ষা, অপশন ডি বলছে ডিপথেরিয়া। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইট অ্যান্সার ক্লস্ট্রিডিয়াম আমরা জানি, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম টিটানি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, টিটেনাস। ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে টিটেনাসের প্যাথোজেন। টিটেনাস বা যেটাকে আমরা বলছি ধনুষ টঙ্কার, এটার জন্য আমরা যেই ভ্যাকসিনটা ইউজ করি সেটা কি, ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস, ডিপিটি এটা হচ্ছে টিকা। ঠিক আছে, ডিপিটি টিকা ব্যবহার করা হচ্ছে টিটেনাসের প্রতিষেধক হিসেবে। ঠিক আছে, এই যে ডিপথেরিয়া দেখো রয়েছে এবং টিটেনাস দুটোর জন্যই কিন্তু সেম ডিপিটি ব্যবহার করা হচ্ছে। বিসিজির জন্য আমি তোমাদের বারবার বলেছি, যক্ষার জন্য আমি বারবার বলেছি যে বিসিজি টিকা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, বিসিজি টিকা ব্যবহার করা হচ্ছে যক্ষার জন্য। আর যক্ষার যে প্যাথোজেনটা তার নাম মনে রাখতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, বা যেটাকে আমরা টিবি বলছি। ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা কাকে এফেক্ট করছে, এটা কিন্তু আমাদের লাংসকে এফেক্ট করছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে বা পরবর্তী ট্রপিক লেভেলে পৌঁছাচ্ছে। ঠিক আছে, কত শতাংশ শক্তি ট্রান্সফার হচ্ছে, কত পার্সেন্ট শক্তি ট্রান্সফার হচ্ছে। অপশন এ তে বলছে 100%, অপশন বি তে বলছে 10%, অপশন সি তে বলছে 90%, অপশন ডি তে বলছে 20%। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে বিজ্ঞানী লিন্ডেম্যানের একটা বিখ্যাত সূত্র রয়েছে, তিনি কিন্তু বলেছিলেন যে একটা ট্রপিক লেভেল থেকে তার পরবর্তী ট্রপিক লেভেলে যখনই এনার্জিটা ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে কত হচ্ছে না 10% কিন্তু এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। বাকি যে 90% সেটা কিন্তু তার আগের যে ট্রপিক লেভেল সেটা কিন্তু সে নিজের কাজে লাগাচ্ছে এবং 10% কিন্তু সে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে 10%-এর সূত্র। লিন্ডেম্যানের যে আমরা 10%-এর সূত্র পড়েছি সেটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 10%, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি 10% হচ্ছে ট্রান্সফার হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 24। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24 আমাদেরকে বলছে উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায়, উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মাচ্ছে তাকে আমরা কি বলবো। অপশন দেখে নেব কি কি রয়েছে, হেলিওফাইট, সিওফাইট, মেগাথার্ম, মাইক্রোথার্ম। তাহলে উজ্জ্বল আলোতে তার মানে আলোক প্রেমী, উজ্জ্বল আলোতে জন্মাচ্ছে মানে আলোক প্রেমী উদ্ভিদ। তাহলে আলোক প্রেমী উদ্ভিদ আমরা কাকে বলবো, হেলিওফাইট। হেলিওফাইট হচ্ছে আলোক প্রেমী বা উজ্জ্বল আলোতে যে সমস্ত উদ্ভিদ জন্মাচ্ছে তাদেরকে আমরা বলছি হেলিওফাইট। সিওফাইট মানে হচ্ছে কি বলো দেখি, সিওফাইট মানে হচ্ছে ছায়া প্রেমী। তার মানে যে সমস্ত উদ্ভিদ একটু ছায়া অঞ্চলে জন্মাতে পছন্দ করে তাদেরকে আমরা বলছি সিওফাইট। যে সমস্ত ইনডোর প্ল্যান্ট গুলো রয়েছে আমাদের সেগুলো কিন্তু সিওফাইট বলতে পারি আমরা সেগুলোকে। ঠিক আছে, কারণ ইনডোর প্ল্যান্ট গুলো কিন্তু বেশি আলোতে কিন্তু জন্মায় না, সেগুলো কিন্তু খুব কম আলোতে বা ছায়া অঞ্চলে জন্মাতে পছন্দ করে। ঠিক আছে, বা থাকতে পছন্দ করে, সেগুলোকে আমরা বলছি সিওফাইট। মেগাথার্ম কি বলবো, মেগাথার্ম হচ্ছে যে সমস্ত উদ্ভিদ একদম একটু বেশি টেম্পারেচারে থাকতে পছন্দ করে বা বেশি টেম্পারেচার জন্মায় তাদেরকে আমরা বলছি মেগাথার্ম। ঠিক আছে, বেশি টেম্পারেচারে জন্মাচ্ছে সেগুলোকে বলছি মেগাথার্ম, এবং যেগুলো খুব কম টেম্পারেচারে জন্মাচ্ছে সেগুলোকে আমরা বলবো মাইক্রোথার্ম। ঠিক আছে, এগুলো মোটামুটি 0 ডিগ্রি টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড এই সমস্ত যেখানে টেম্পারেচার খুব কম থাকে সেখানে কিন্তু এই মাইক্রোথার্ম যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে তারা জন্মাচ্ছে। এবং এই মেগা আর মাইক্রোর মাঝখানে মেসোথার্ম থাকে, এই মেসোথার্ম কিন্তু মোটামুটি মিডিয়াম টেম্পারেচার যেখানে থাকে সেইখানে জন্মায়। ঠিক আছে, একদম এক্সট্রিম যে টেম্পারেচার গুলো থাকছে খুব ঠান্ডা বা খুব গরম সেগুলোতে কিন্তু মেসোথার্ম জন্মাতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 25 কি রয়েছে, সবচেয়ে বড় অ্যান্টিবডি কোনটি। সবচেয়ে বড় অ্যান্টিবডির কথা এখানে জানতে চেয়েছে। আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের অ্যান্টিবডি নিয়ে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি আমরা জানি যে আমাদের 5টা অ্যান্টিবডি রয়েছে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে মনে রাখার জন্য গেমড বলে মনে রাখতে বলেছিলাম কৌশলটা। ঠিক আছে, সেক্ষেত্রে মনে থাকতে পারে। এবং আইজি যেটা আমরা বলবো যে ইমিউনোগ্লোবিন, এই ইমিউনোগ্লোবিনের জন্য কিন্তু ইমিউনোগ্লোবিন যে প্রোটিনটা তার জন্য কিন্তু এখানে আইজিটা আমরা লিখছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে চেয়েছে যে সবচেয়ে বড় অ্যান্টিবডির নাম কি। তাহলে অপশন
গুলো আমরা দেখে নেব। অপশন এ তে বলছে আইজিজি, অপশন বি বলছে আইজিএম, অপশন সি বলছে আইজিএ এবং অপশন ডি তে বলছে আইজিডি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সবচেয়ে বড়, তার মানে কিন্তু আকারে সবচেয়ে বড় হচ্ছে আইজিএম। ঠিক আছে, আইজিএম হয়ে যাচ্ছে আকারে সবচেয়ে বড়, আকারে সবচেয়ে বড় আইজিএম। এবং আইজিজি হচ্ছে কি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণে থাকছে এটা হচ্ছে আইজিজি। মোটামুটি 80% আমাদের ব্লাডের মধ্যে 80% কিন্তু আইজিজি থাকে। ঠিক আছে, আইজিজি থাকে। তার সঙ্গে সঙ্গে আইজিজি কে আমি বলেছিলাম তোমাদের আগের দিন বা আগের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আইজিজি কে আমরা বলছি ম্যাটারনাল অ্যান্টিবডি, বা আইজিজি কিন্তু প্লাসেন্টা ভেদ করতে পারে বা অমরা ভেদ করে তার ভ্রূণের দেহে কিন্তু চলে যেতে পারছে, সেই জন্য এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হচ্ছে। এবং আইজিএ থাকছে কোথায়? কোলোস্ট্রামে থাকছে আইজিএ, কোলোস্ট্রামে থাকছে আইজিএ। ঠিক আছে, কোলোস্ট্রাম দিয়ে আগের দিন কোয়েশ্চেন ছিল, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 26 বলছে পোডোসাইট কোষ কোথায় দেখা যায়? পোডোসাইট সেল কোথায় দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশন এ বলছে যকৃৎ, অপশন বি বলছে বৃক্ক, অপশন সি বলছে হৃৎপিণ্ড এবং অপশন ডি বলছে মস্তিষ্ক। তাহলে পোডোসাইট সেল দেখা যাচ্ছে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে। পোডোসাইট সেলটা দেখা যাচ্ছে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে। বাউম্যানস ক্যাপসুল কোথায় থাকে আমরা জানি, বাউম্যানস ক্যাপসুল থাকছে কিন্তু কিডনি বা বৃক্কে, বাউম্যানস ক্যাপসুল থাকছে কিডনি বা বৃক্কে। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আমরা জানি যে যকৃতের মধ্যে কুফার সেল থাকছে, যকৃতের মধ্যে। ঠিক আছে, কুফার সেল বিভিন্ন যে আমাদের যে তোমার হচ্ছে পাকস্থলী রয়েছে বা আমাদের ক্ষুদ্রান্ত রয়েছে, যকৃৎ রয়েছে, এই সমস্ত যে পৌষ্টিক যে আমাদের সিস্টেম রয়েছে বা আমরা বলবো যে ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম গ্ল্যান্ড গুলোর প্রেজেন্স আমরা দেখতে পাবো। সেই গ্ল্যান্ড গুলো কোথায় কোন গ্ল্যান্ডটা রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হয়। ঠিক আছে, কুফার সেল কোথায় রয়েছে, আর্জেন্টাফিন সেল কোথায় রয়েছে, অক্সিন্টিক সেল কোথায় রয়েছে, এই সমস্ত যে সেলের যে অবস্থানগুলো এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট বলছে দেখো হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। হাঁপানির ওষুধ তৈরি করতে কোনটা ব্যবহার করা হচ্ছে? অপশন এ বলছে ডাটুরিন, অপশন বি বলছে ক্যাফিন, অপশন সি বলছে রেসারপিন, অপশন ডি বলছে নিকোটিন। তাহলে রাইট অ্যান্সার হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে কি ডাটুরিন। ডাটুরিন, ডাটুরিন কিন্তু হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ডাটুরিন অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে, এগুলোর উৎসগুলো কি। ডাটুরিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? ডাটুরিন আমরা জানি যে ধুতুরা গাছ থেকে কিন্তু ডাটুরিন পাওয়া যাচ্ছে, ধুতুরা গাছ থেকে ডাটুরিন পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো ক্যাফিন, ক্যাফিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? ক্যাফিন পাওয়া যাচ্ছে কফি গাছ থেকে। ঠিক আছে, এটা একটা উত্তেজক বা উত্তেজনা বর্ধক হিসাবে স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করছে ক্যাফিন। ঠিক আছে, এটা কফি থেকে, কফি গাছ থেকে পাওয়া যাচ্ছে। রেসারপিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? সিংকোনা গাছ থেকে, সিংকোনা গাছের তোমার মূল থেকে পাওয়া যাচ্ছে রেসারপিন। ঠিক আছে, সিংকোনা গাছ, এটা কি হচ্ছে না উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের ওষুধ তৈরি হচ্ছে, সিংকোনা গাছ থেকে রেসারপিন পাওয়া যাচ্ছে। এবং নিকোটিন পাওয়া যাচ্ছে কোনটা? নিকোটিন হচ্ছে এক ধরনের মাদক দ্রব্য, এটা পাওয়া যাচ্ছে তামাক গাছের পাতা থেকে নিকোটিন। ঠিক আছে, তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে নিকোটিন। এগুলো কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে না উদ্ভিদের রেচন পদার্থ। এই উদ্ভিদের রেচন পদার্থগুলো কিন্তু অর্থকরী গুরুত্ব রয়েছে বা আমাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন তৈরিতে কিন্তু এগুলোকে হেল্প করছে। তো সেই জন্য এদের উৎসগুলো এবং এদের কাজগুলো ভালো করে মনে রাখতে হবে, কোন উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে এবং এদের কাজ কি সেটা কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 28 বলছে, কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, বলছে রক্তে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে কোন অ্যান্টিবডি? রক্তে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে কোন অ্যান্টিবডি? একটু আগে কিন্তু আমি আলোচনা করলাম যে রক্তে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে কিন্তু আইজিজি। রক্তে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে আইজিজি। কত বললাম? 80% কিন্তু এখানে রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে আইজিজি। ঠিক আছে, 80% মোটামুটি পাওয়া যাচ্ছে আইজিজি, সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, আজকে আমাদের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলছে সেলুলোজ একটি কি? সেলুলোজ হচ্ছে কি? সেলুলোজ হচ্ছে দেখো উদ্ভিদের সরল শর্করা, প্রাণীর বহু শর্করা, উদ্ভিদের বহু শর্করা নাকি উদ্ভিদের দ্বি শর্করা? তাহলে সেলুলোজ হচ্ছে কিন্তু একটা বহু শর্করা বা পলিস্যাকারাইড। সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। সেলুলোজ কোথায় দেখতে পাওয়া যায়? সেলুলোজ দেখতে পাওয়া যায় প্ল্যান্টদের যে সেল ওয়াল রয়েছে বা কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দ্বারা গঠিত। তো
তাহলে সেলুলোজ দেখতে পাওয়া যাচ্ছে প্ল্যান্টের শরীরে বা উদ্ভিদের শরীরে, এবং এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড বা বহু শর্করা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, উদ্ভিদের একটি বহু শর্করা হয়ে যাচ্ছে সেলুলোজ। ঠিক আছে, কোথায় পাওয়া যাচ্ছে মনে রাখতে হবে, প্ল্যান্টদের সেল ওয়াল বা হচ্ছে কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ পাওয়া যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, উৎসেচক প্রধানত, তাহলে উৎসেচক প্রধানত কি, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকে সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট। উৎসেচক প্রধানত লিপিড জাতীয় বস্তু। আচ্ছা, এখানে লিপিড করে নেবে, লিপিড হয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নয়, একটু এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। লিপিড জাতীয় বস্তু, অপশন বি বলছে শর্করা জাতীয় বস্তু, অপশন ডি তে বলছে অপশন সি বলছে প্রোটিন ধর্মী, এবং অপশন ডি তে আমাদের কি বলছে না এদের কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, উৎসেচক অবশ্যই করে মনে রাখতে হবে প্রোটিন ধর্মী, উৎসেচক কিন্তু প্রোটিন ধর্মী। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে সেটা এটাই লাস্ট কোশ্চেন ছিল, এখানে আমাদের আজকে সেটটা কমপ্লিট হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকটা সেটের মতো পেয়ে যাচ্ছ এখানে অ্যান্সার কি, যেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেওয়া রয়েছে এবং অ্যান্সারগুলো কিন্তু ঠিকঠাকভাবে এখানে করা রয়েছে। তোমরা কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই করে পেয়ে যাচ্ছ, এবং এই যে পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদেরকে অবশ্যই করে জয়েন করতে হবে। সেখানে কিন্তু এই ক্লাসগুলো ফ্রি পিডিএফ গুলো একদম তোমরা পেয়ে যাচ্ছ, এবং অবশ্যই করে সামনে কিন্তু তোমাদের এক্সাম এগিয়ে আসছে, তো সবাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে থাকো। তার সঙ্গে সঙ্গে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা যারা কিন্তু 2024 এ এনএম এবং জিএনএম এর জন্য কিন্তু প্র্যাকটিস করছে বা যারা কিন্তু ক্র্যাক করতে চাইছে এক্সামটা। তার সঙ্গে সঙ্গে যে সেটগুলো হয়ে যাচ্ছে সেখান থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে কিন্তু আমাদেরকে জানাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাচ্ছ। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে, টাটা, থ্যাংক ইউ।